বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মাধ্যমে, তার সাহিত্যের মাধ্যমে আমাদের বাংলার বন এবং বন্য প্রাণীকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন। নমস্কার, আমি বাংলা শিল্পী পক্ষর তরফ থেকে সুহানা আহমেদ। আজকে একটি বিশেষ আলোচনা আমরা রেখেছি শ্রদ্ধেয় কানাইলাল দাসের সঙ্গে। তার কাছ থেকে আমরা জেনে নেব আমাদের এই মুহূর্তে বাংলার বন এবং আবহাওয়া এবং তার বিপর্যয় সম্বন্ধে। শুরু করতে চলেছি আজকের আলোচনা বাংলার বন এবং বন্যপ্রাণকে নিয়ে আমাদের শ্রদ্ধেয় কানাইলাল দাসের সঙ্গে। নমস্কার দাদা। আচ্ছা দাদা, অবসর প্রাপ্তির পর আপনি যে বন এবং বন্যপ্রাণী সম্পর্কে যে কাজগুলো আপনি করছেন সেগুলো যদি আমাদের দর্শককে একটু বলেন। অবসর প্রাপ্তির অনেক আগে থেকেই আমি মূলত সুন্দরবন এলাকা, তার যে বিপর্যয় এবং সুন্দরবনের যে ইউনিক যে ম্যানগ্রোভ, তার যে পরিস্থিতি, সুন্দরবন অঞ্চলে প্রায়শই যে ট্রপিক্যাল সাইক্লোন হয়, যাকে আমরা ঘূর্ণিঝড় বলি, তার ফলে সেই এলাকার মানুষের জীবিকা, সেই এলাকার ম্যানগ্রোভ অরণ্য, বন্যপ্রাণী, তার কি প্রভাব, সেগুলো নিয়ে একটা কৌতূহল ছিল, একটা অনুসন্ধান ছিল, পর্যবেক্ষণ ছিল। যদিও ছাত্র জীবন থেকে, মানে কলকাতা থেকে 80s দশকে, মানে 80-র দশকে আমি সুন্দরবন যেতে শুরু করি, এবং সেটা মূলত আমার কলেজ, প্রেসিডেন্সি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপকদের সাথে। তখন থেকেই কিছু কাজ চলতে থাকে, কিন্তু এই কাজের তীব্রতা, মানে ফ্রিকোয়েন্সি যাকে বলে, পৌনপুনিকতা, সেটা বেড়ে যায় মূলত 2009-এর যে আইলা সাইক্লোন হয় তারপর থেকে। আমার মনে হয় যে আইলা সাইক্লোন আমাদের সুন্দরবন এলাকায়, অবিভক্ত সুন্দরবন, ভারত এবং বাংলাদেশ মিলে একটা বিপুল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল, এবং সেই পরিবর্তনের পর থেকে সুন্দরবন সম্পর্কে আগ্রহ সারা পৃথিবী জুড়ে অনেক বেড়ে গেছে। ইতিমধ্যে দুটো ঘটনা প্রায়শই আমাদেরকে খুব চিন্তিত করে সারা পৃথিবী জুড়ে। সেটা হচ্ছে কলকাতা মহানগরী। অতি সাম্প্রতিককালে কলকাতা মহানগরীর থেকে কিছু দূরে বাংলাদেশের ঢাকার কাছে সেই এলাকায় একটা ভূমিকম্প হয়, এবং সেই ভূমিকম্পে মৃত্যুও হয়েছে। কলকাতার ইতিহাসে এরকম ভূমিকম্প আগেও হয়েছে। 1737-এর ভূমিকম্পে প্রচুর মানুষের মৃত্যু হয়, এবং সাইক্লোন। কথা চলছে সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের একটা মডেল তৈরি হয়েছে। অনেক অনুসন্ধান করে, গবেষণা করে সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের একটা সিদ্ধান্ত যে 2050-তে, 2050-এ বা তার পূর্বে কলকাতা এবং কলকাতা থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তীর্ণ এলাকার সমুদ্রের তলায় চলে যাবে, মানে পার্মানেন্টলি জলের তলায় চলে যাবে। এ নিয়ে বিভিন্ন স্তরে বিজ্ঞানীরা কাজকর্ম করছেন। এটা খুব নিশ্চিত করে বলা যায় না যে 2050-এই চলে যাবে, এটা আমার বক্তব্য। কিন্তু 2050-এর মধ্যে যে বহু এলাকাই জলের তলায় চলে যেতে পারে, সেই বিষয় নিয়ে অনুসন্ধান শুরু হয়, যাকে আমরা ফিল্ড স্টাডি বলি। অনেক বিষয় আছে, তার মধ্যে কতকগুলি বিষয় খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, এখন যে সময়টা চলছে, সেই সময়টাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিংয়ের সময়। সারা পৃথিবী জুড়ে বায়ুর এবং সমুদ্র জলের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং এই বৃদ্ধি পাওয়ার কারণ একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল, আর একটা হিউম্যান ইনডিউসড, মানে মানুষের অ্যানথ্রোপোজেনিক যাকে বলি, মানুষের কাজকর্মের জন্যে। প্রাকৃতিক এই কারণে বলছি যে পৃথিবীতে বহুবার
এরকম হয়েছে, মানে আইস এজ এসেছে, যাকে আমরা গ্লোবাল কুলিং বলি। আমাদের শেষ যে গ্লোবাল কুলিং হয়ে গেছে, আইস এজ গেছে, যাকে আমরা প্লিস্টোসিন আইস এজ বলি, সেটা 12,000 বছর, প্রায় 12,000 বছর আগে তার সমাপ্তি ঘটে গেছে। এবং তারপর থেকেই কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এই যে তাপমাত্রা বৃদ্ধি, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি, এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু স্বাভাবিক। আবার কোনো এক সময় আবার গ্লোবাল কুলিং হবে, কিন্তু যেটা নর্মাল নয়, অ্যাবনর্মাল, সেটা হচ্ছে মানুষের কাজের ফলে অন্তত 1850 থেকে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এবং তারপর থেকে আমরা যে বিপুল পরিমাণে ফসিল ফুয়েল আমরা ব্যবহার করেছি, আমরা যে আরবানাইজেশন করেছি, শহর গড়েছি, আমরা যে কংক্রিটের বাড়ি বানিয়েছি, আমরা যে বিপুল পরিমাণে গাছ নষ্ট করেছি, আমরা যে জলাভূমিগুলোকে নষ্ট করেছি, নদীগুলোর উপরে নিয়ন্ত্রণ রেখে আমরা উন্নয়ন করেছি, তার ফলে কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির ব্যাপারটা ঘটেছে। আরও একটা খুব দুশ্চিন্তার বিষয় হচ্ছে, সারা পৃথিবীতে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পায়, সুন্দরবন সংলগ্ন এলাকায় এবং বঙ্গোপসাগরে সেই তাপমাত্রা বৃদ্ধির হার অনেক বেশি। যেমন সারা পৃথিবীতে বিগত 10 বছর ধরে, যদি আমরা 10 বছর ধরে, 1 দশক ধরে তাপমাত্রা বৃদ্ধির হার দেখি, তাহলে সেটা আমরা দেখব যে মোটামুটি প্রতি দশকে, যেটাকে আমরা সি সারফেস টেম্পারেচার বলি, সেই টেম্পারেচার হচ্ছে 0.006 ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিকেট। আচ্ছা। কিন্তু সুন্দরবনে এটা একেবারেই 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অনেক বেশি, অনেক বেশি, অনেকটাই বেশি। এখন এই টেম্পারেচার বাড়লে যেটা স্বাভাবিকভাবে ঘটে, সেটা হচ্ছে পৃথিবীর যে বরফের আচ্ছাদনগুলো আছে, সেটা উত্তর মেরুতে আছে, দক্ষিণ মেরুতে আছে, হিমালয়ে আছে, বড় বড় পর্বতমালাগুলোতে আছে, সেই বরফ গলতে শুরু করে। এবং গললে স্বাভাবিকভাবেই, এটা স্কুলের ছাত্ররাও জানে, যে সমুদ্রের জলতল বাড়ে। এখন সারা পৃথিবীতে সমুদ্র জলতল বৃদ্ধির যে হার, সেই হারটা যেখানে বছরে প্রায় 3 মিলিমিটার, মানে সি লেভেল রাইজের যে রেট, সেটা হচ্ছে 3 মিলিমিটার পার ইয়ার, সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে সেটা হচ্ছে 9 মিলিমিটার পার ইয়ার। মানে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ। এর কারণ হচ্ছে যে, যেটাকে আমরা বেঙ্গল বেসিন বলি, আমরা বেঙ্গল বেসিনের উপরে বসে আছি। বেঙ্গল বেসিন হচ্ছে একটা গামলার মতো জায়গা। পশ্চিম দিকে যে রাজমহল পাহাড়, আর পূর্ব দিকে মেঘালয়ের যে গারো পাহাড়, এর মাঝের যে এলাকাটা, যেটা অবিভক্ত বাংলার যে এলাকা, সেটা হচ্ছে বেঙ্গল বেসিন, অনেকটা গামলার মতো দেখতে। এইটা আসলে প্রাচীন একটি মালভূমি। সেই মালভূমি একসময় ভূ আন্দোলনে বসে যায়, অবনমিত হয়ে যায়। এই বসে যাওয়ার পরে তার উপরে হিমালয়ের নদীগুলো এবং আমাদের যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের নদীগুলো, সেই নদীগুলো সেডিমেন্ট জমাতে 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 এটাকে না ভরাট করেছে। মানে অনেকটা একটা বড় কড়াইয়ের উপরে যেন থকথকে নোলেন গুড়ের মতো একটা আস্তরণ। এবং তার উপরে আমরা এই বসতি করেছি, এই শহর করেছি। সেই শহর 350 বছর হতে যায়, এই শহর আমরা গড়েছি। তা এই যে বসে যাওয়া একটা জিনিস, সেই বসে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু এখনো আছে। এবং এটাকে আমরা টেকটনিক টিল্টিং বলি। মানে ছোটনাগপুর মালভূমি থেকে চট্টগ্রাম পর্যন্ত, মানে দক্ষিণ পূর্ব দিকে অবিরত কিন্তু আমাদের যে একটা টিল্টিং চলছে, মানে ভূমির ক্রমাগত বসে যাওয়া চলছে। তাহলে এই যে বসে যাওয়া এবং তার উপরে সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে, ফলে রেটটা দাঁড়িয়ে গেছে প্রায় অন্যান্য জায়গায় যেখানে 3-4 মিলিমিটার পার ইয়ার, সেখানে সুন্দরবন বা এইসব এলাকায় কিন্তু সি লেভেল রাইজ হচ্ছে প্রায় 9-10 মিলিমিটার পার ইয়ার। অনেক বেশি, অনেক বেশি। যে কারণেই সারা পৃথিবী তাকিয়ে আছে কিন্তু সুন্দরবনের দিকে। সারা পৃথিবী যেমন তাকিয়ে থাকে হিমালয়ের
হিমবাহগুলোর দিকে, গ্লেশিয়ারগুলোর দিকে, সেমনি পৃথিবীর বিজ্ঞানীরা তাকিয়ে থাকেন আমাদের সুন্দরবনের দিকে। সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপ আছে, ঘোড়ামারা বলে একটি দ্বীপ। এক সময় সেটা সাগর দ্বীপের সঙ্গে যুক্ত ছিল, এবং ওটাই হচ্ছে, ঘোড়ামারা দ্বীপটাই হচ্ছে সাগর দ্বীপের প্রথম বসতিযুক্ত এলাকা ছিল। মাঠ পয়েন্ট তার নাম ছিল। সেই দ্বীপটা এখন বলা হয় সিঙ্কিং আইল্যান্ড, এবং সেটা ক্রমাগত বসে যাবে, সি লেভেল রাইজ হবে এবং জলের তলায় চলে যাবে। ঘোড়ামারায় আমরা রেগুলার যাই। ঘোড়ামারা দ্বীপটি একটি পলিউশন ফ্রি একটা দ্বীপ, অত্যন্ত সুন্দর পরিবেশ, মানুষের যে ইউনিটি পরিবেশ অত্যন্ত ভালো, নো প্লাস্টিক জোন। কিন্তু ঘোড়ামারার সমস্যা হচ্ছে চতুর্দিক থেকে সমুদ্র ক্ষয়ের ফলে, নদীর ক্ষয়ের ফলে এটা ছোট হয়ে গিয়ে, মানে এক সময়ে যেটা অনেক বড় একটা দ্বীপ ছিল, প্রায় 25 স্কোয়ার কিলোমিটার, এখন হয়েছে 3.5 স্কোয়ার কিলোমিটার। ফলে এই বিষয় ধরে একটা গবেষণা করে বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে 2050 মধ্যে আমরা কলকাতা হারিয়ে ফেলব। এবং কলকাতার ভূমিকম্পের প্রবণতা তো এগুলো আছে, কারণ ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে কলকাতা পড়ে, এবং সেটা মোটামুটি মাঝারি থেকে তীব্র। কারণ এই পলির আস্তরণের ভেতর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্বের একদম সেই ময়মনসিংহ পর্যন্ত কতকগুলো গভীর ফাটল, যাকে ফ্লেক্সার বলে জিওলজিতে, এইরকম ফাটল আছে। সেই ফাটল বরাবর যে ভূমির যে চলন, সেই মুভমেন্টের জন্য এই যে সদ্য সোমবারের যে ভূমিকম্প হলো, এটা খুব ছোট ভূমিকম্প নয়। 5 যদি রিক্টার স্কেলের 5-এর বেশি আমরা বলি, তাকে আমরা তীব্র ভূমিকম্প বলি। সেই ভূমিকম্প হলো, এবং অতীতে ভূমিকম্পের ইতিহাস আছে। ফলে স্বাভাবিকভাবে আমরা কলকাতায় ভূমিকম্প, অদূর ভবিষ্যতে আমরা কলকাতায় ভূমিকম্প পাবো, এবং আর তো জলের তলায় চলে যাওয়ার কথা বলা হচ্ছে। আমি খুব ছোট করে যদি বলি, মানে আমি বিপর্যয়ের কথা বলতে বলতে ছোট করে যদি আমি বলি যে এর ঠিক কি কি ইম্প্যাক্ট, এই ঘটনাগুলোর কি কি ইম্প্যাক্ট, এই যে বন্য প্রাণীর কথা বলা হচ্ছে। অতীতে আমরা জানি সুন্দরবনে একশৃঙ্গ গন্ডার ছিল, এখন নেই। সুন্দরবনের যে বাঘ, সেটা ইউনিক, সেটা অন্য কোনো বাঘের সঙ্গে তার মিল নেই। সুন্দরবনের বাঘ অনেক বেশি পরিশ্রম করতে হয় তাকে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে থাকতে হয়, প্রয়োজনে তাকে নোনা জলও খেতে হয়, খাবারের অভাব পেলে সে মাছ কাঁকড়াও খায়, এবং তাকে যুদ্ধ করে হরিণের সাথে তার শিকার করতে হয়। হরিণ খুব ক্ষিপ্র, ফলে সহজে হরিণকে যে পাওয়া যাবে তার কোনো মান নেই। তারপরে তার যে বুনো শুয়োর, যেগুলো দাঁতাল শুয়োর, যেগুলো, সেগুলোর সাথে লড়াই করতে গিয়ে তার খুব সতর্ক থাকতে হয়, কারণ সে খুব, বুনো শুয়োরেরও কিন্তু সহজে বাঘ তাকে কবজা করতে পারবে না। ফলে এই বাঘকে, মানে এই বাঘ তো আসলে তো আসাম থেকে এসেছিল বা অন্য জায়গা থেকে এসেছিল। যখন এসেছিল তখন এই ইন বিটুইন আসাম বা এই সুন্দরবন এলাকা, বর্তমান সুন্দরবন এলাকায়, সেখানে বসতি ছিল না, সেটেলমেন্ট ছিল, সেখানে ফরেস্ট ছিল। তা ফরেস্টের বাঘের পক্ষে এদিকে আসা, যাতায়াত করা কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন সে ক্যাপচার মানে তার কোথাও যাওয়ার জায়গা নেই, মানে উত্তরে সে কোথায় যাবে, সে যেতে পারবে না, সেখানে বসতি আছে, শহর আছে। পশ্চিমে বেশি দূর যেতে পারবে না, হুগলি নদীর ওপারে আমাদের সাগর দ্বীপ থেকে আরম্ভ করে নামখানা, পাথর প্রতিমা, এগুলোতে ভেজিটেশন আছে, সেটেলমেন্ট হয়েছে, এবং হিউজ পপুলাস একটা জায়গা, পপুলেশন রয়েছে। আর পূর্ব দিকে সে একমাত্র যেতে পারে, অনায়াসেই যেতে পারে, সেটা বাংলাদেশের সুন্দরবনে সে যেতে পারে, এই যাতায়াতটা তার আছে। কিন্তু বাংলাদেশের সুন্দরবন এলাকা, যেটা প্রায় মোট সুন্দরবনের 60%, আর 40% আমাদের ভারতের সুন্দরবন, এর মধ্যেই তো তাকে ঘোরাফেরা করতে হবে, এবং তার যে টেরিটরি, সেই টেরিটরি কিন্তু শ্রিঙ্কেজ হচ্ছে, প্রবল একটা সমস্যার মধ্যে তাকে পড়তে হচ্ছে। খাদ্যের সমস্যাও আছে, এবং যেটা আমি মনে করি এবং অনেকেই মনে করেন যে ক্লাইমেট চেঞ্জের একটা বড় সমস্যা তার দেখা দিয়েছে। কারণ ক্লাইমেট চেঞ্জের ফলে তার অনেক প্রাণী, যে প্রাণী তার খাবার, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো
টিকতে পারছে না ওখানে, এবং তার যে আত্মগোপন করার যে জায়গা, বিশেষ করে ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ম্যানগ্রোভ ফরেস্টের ধরুন যে গাছগুলো আছে, সেই গাছগুলো এখন ম্যানগ্রোভের যে প্রবলেম, সেটা হচ্ছে হাইপার স্যালিনিটির জন্য এই যে সি লেভেল রাইজ হচ্ছে, এই সি লেভেল রাইজের জন্য ম্যানগ্রোভ আনহেলদি হয়ে পড়ছে, মানে ওর হেলথ ডেটিরিয়েট করছে, এটা শ্রাবের মতো হয়ে যাচ্ছে, তার হাইট কমে যাচ্ছে। এবং যে ম্যানগ্রোভ গুলোর নামে সুন্দরবন, যেমন সুন্দরী গাছ, হেরিটোরিয়া ফোমেস কিংবা নিপা ফ্রুটিকান্স, এই যে গোলপাতা যাকে আমরা বলি, এগুলো এতটা স্যালিনিটি পছন্দ করে না। পছন্দ করে না বলে সুন্দরবনে এখন সুন্দরী বা নিপা ফ্রুটিকান্স আমরা পাচ্ছি না। আমরা বরং বারুইপুরে সুন্দরী গাছ পাচ্ছি। বারুইপুরে যদি পদ্মপুকুরে যাওয়া হয়, তাহলে বারুইপুরে অন্তত 100টি সুন্দরী গাছ আছে, এবং তার মধ্যে কুমুদবাবুর যে বাড়ি, কুমুদবাবু হচ্ছেন একজন বোটানিস্ট, কুমুদ রঞ্জন নস্কর, পদ্মপুকুরে বাড়ি, তার বাড়ির যে ম্যানগ্রোভ ফরেস্টটা আছে এবং সেখানে যে সুন্দরী গাছগুলো আছে, সেটা পশ্চিমবঙ্গের কোথাও নেই। মানে এত দীর্ঘ, এত হেলদি এরকম সুন্দরী গাছ কোথাও নেই। সুন্দরী গাছ তো কলকাতায় ছিল এক সময়, কারণ এই গড়িয়া তো একটা ম্যানগ্রোভের নামেই গড়িয়া। এন্টালি তো হেতাল গাছ, মানে বাঘের হেতাল গাছ। 1737 যে সাইক্লোন, সেই সাইক্লোনে বহু হরিণ, বাঘ মারা গেছিল। এবং ব্রিটিশ যুগের প্রথমে 1690-তে জব চার্নক, তারপর 17 এই সময় কিন্তু তাদের তো স্প্ল্যান্ড ইস্টেই তো বাঘকে ঘোরাফেরা করতে তারা দেখেছেন। ফলে এখন ম্যানগ্রোভ এখন যেটা করছে, সেটা হচ্ছে একটা নর্থ ওয়ার্ড একটা মাইগ্রেশন হচ্ছে ম্যানগ্রোভের। আপনি যদি ব্যারাকপুরে যান, আপনি যদি মিলেনিয়াম পার্কে যান, আপনি যদি বোটানিক্যাল গার্ডেনে যান, তাহলে দেখবেন গঙ্গার তীরে, নুঙ্গি ঘাটে যদি যান, তাহলে গঙ্গার তীরে আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে চাককেওড়া গাছ হচ্ছে, কোথাও কোথাও সুন্দরী গাছ হচ্ছে। এবং সেগুলো প্ল্যান্টেশনের ফলে নয়, সেগুলো একদম ন্যাচারাল, অটোমেটিক ভাবে এটা হচ্ছে। আসলে তো কেওড়াতলা ধরুন কেওড়া গাছ ছিল, তার মানে এই রিজিয়নটাই তো এককালে সুন্দরবনের অংশ ছিল। মানে যে বিবরণ আমরা পাই 1690 সালের জব চার্নক যখন এসে উপস্থিত হন, তখন নিপা ফ্রুটিকান্স মানে গোলপাতার ঘরগুলোতে তিনি ছিলেন, মাটির ঘরে গোলপাতার ছাওয়ায়, এবং সে তো ম্যানগ্রোভ ছিল। ফলে আগে এটা ম্যানগ্রোভ ছিল, আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম। আমরা ব্রিটিশ যুগে আমরা ম্যানগ্রোভকে রিপ্লেস করেছি সেটেলমেন্ট করতে গিয়ে। আমরা নদীগুলোকে চারদিক থেকে বাঁধ দিয়ে দিয়েছি, এক একটা আইল্যান্ডের আমরা চারদিক থেকে বাঁধ দিয়েছি। যখন লো টাইড হয়, যখন ভাটা হয়, তখন জলটা নেমে যায়। অন্তত পক্ষে 3-4 মিটার জল তো নামবেই, 5 মিটার 15-20 ফুট জল তো নেমে যাবে। জল নেমে গেলে আমরা কি করেছিলাম, সেই সময় যেটা করেছিলাম ব্রিটিশ পিরিয়ডে, সেটা আমরা চারদিক থেকে বাঁধ দিয়ে দিয়েছি। এবার এই বাঁধটা তখন মাটির বাঁধ ছিল, এখন মাটির বাঁধেও সব জায়গায় রক্ষা করা যাচ্ছে না, এখন কংক্রিটের বাঁধ, আইলা এমব্যাঙ্কমেন্ট, এখন আইলা এমব্যাঙ্কমেন্ট দিয়েও রক্ষা করা যাচ্ছে না। এটার সাথে রিলেশন হচ্ছে ওই সি লেভেল রাইজ, স্টর্ম সার্চ, এগুলো মানে যে ধরনের ট্রপিক্যাল সাইক্লোন আমরা 9-এ পেলাম, 19-এ কয়েকবার পেলাম, বুলবুল পেলাম, ফণী পেলাম, 20-তে আমফান পেলাম, 21-এ ইয়াস পেলাম, 22-এ সিট্রাং পেলাম। তারপর থেকে যা রেমাল টেমাল যা আসছে বা মন্থা যা আসছে, অন্যত্র চলে গেলেও সুন্দরবনে কিন্তু তার প্রভাব পড়ছে। ফলে আমরা এমব্যাঙ্কমেন্টটাকে করতে পারিনি। একটা প্রবলেম যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে সুন্দরবনে আমরা কতগুলো গামলা বানিয়ে ফেলেছি। কেন গামলা বানিয়ে ফেলেছি? চারদিকে যদি আমি বাঁধ দিয়ে দিই, তাহলে হাই টাইডের সময় জলটা ঢুকলো না, জল ঢুকলো না মানে সেডিমেন্টও ঢুকলো না, সেডিমেন্টও পড়লো না। আর সেডিমেন্ট গুলো তাহলে থাকলো কোথায়? সেডিমেন্ট গুলো তাহলে রিভার বেডে থাকলো। এবং যদি ক্রমে ক্রমে 200 বছর ধরে এই সেডিমেন্ট জমতে জমতে রিভার বেডের হাইট বাড়ছে, তা রিভার বেডের হাইট যখন বাড়বে, হাই টাইডের সময় জলের হাইটও বাড়বে। জলের হাইট যদি বাড়ে, তাহলে আমাদের এমব্যাঙ্কমেন্টের হাইটও বাড়িয়ে দিতে হবে। কারণ এমব্যাঙ্কমেন্ট ব্রিচিং হয়ে গেলেই জল ঢুকলে গামলা থেকে তো জল আর বেরোবে না, কলকাতায়ও জল বেরোবে না। যেমন আমাদের ঘাটালে যেমন জল বেরোয় না, ঘাটালেও আমরা নদীর চারদিকে এরকম করে বাঁধ দিয়ে দিয়েছি। মানে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ইন্ডিয়ান সুন্দরবনের ক্ষেত্রে বেশি। এটা বাংলাদেশ সুন্দরবনের ক্ষেত্রে এইরকম পোল্ডারিং সিস্টেম করা হয়নি।
বাংলাদেশ সুন্দরবনে যা হয়েছিল তাও কোনো কোনো জায়গায় এখন তারা করেছে, কিছু কিছু জায়গায় করেছে যে নদীকে ছেড়ে দেওয়া হচ্ছে, তুমি যতটা ঢুকতে পারবো ঢোকো, তুমি পারলে বাঁধ ভেঙেই ঢোকো, বাঁধ ভেঙে ঢুকে তুমি সেডিমেন্টটা ডিপোজিট করো, ডিপোজিট করতে করতে একটা নর্মাল হাইট তুমি তুলে দাও। নর্মাল হাইট তুলে দিলে আর এই ফ্লাডিং এর সম্ভাবনাটা, মানে সল্ট ওয়াটার ফ্লাডিং এর সম্ভাবনাটা হবে না। কিন্তু এটা আমরা করতে পারছি না। কেন পারছি না? আমাদের প্রায় 50 লক্ষ লোক, বাংলাদেশের সুন্দরবন রিজিয়নটাই কিন্তু সেটেলমেন্ট সেই অর্থে নেই। আমাদের কিন্তু হাইলি সেটেলড, মানে ডেন্সলি পপুলেটেড এটা হয়েছে। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং, সেই জন্য আমি বলছি। সেটা হচ্ছে ব্রিটিশ যুগে সুন্দরবনের যে বসতি, তারও অনেক বছর আগে, মানে হাজার হাজার বছর আগে সুন্দরবনের কিন্তু সেটেলমেন্ট ছিল। সেই সেটেলমেন্ট আমরা প্রত্নতাত্ত্বিক আর্কিওলজিক্যাল এভিডেন্স গুলোতে পাই। সেগুলো যদি কঙ্কন দিঘি জটার দেউলে যাওয়া যায়, পাথর প্রতিমার রাক্ষসখালিতে যাওয়া যায়, নেতিধোপানিতে যদি মাতলার তীরে যাওয়া যায়, এখনো সেই প্রাচীন পুরনো মন্দির এবং বাসস্থান জি প্লট, পাথর প্রতিমার জি প্লটে এখনো সেই বাড়ি ঘরদোরগুলোর কিছু কিছু অংশ আছে এবং সংগ্রহশালায় সেগুলো রক্ষিত আছে। এই পিয়ালি নদীর ধারে যেখানে ধোসা তিলপি গ্রামটাতে মাটির তলায় কিন্তু আমরা জাহাজের অংশ, নৌকার অংশ এবং ইউরোপের প্রচুর সামগ্রী পাই যখন মাতলা দিয়ে। আসলে আমাদের এই এলাকার যে প্রাচীন বসতিগুলো সেগুলো নদীকেন্দ্রিক ছিল এবং ইউরোপের সাথে বা অন্যান্য দেশের সাথে সমুদ্রের থ্রু দিয়ে এসেছিল। পরে যেটা হয়ে গেল সেটা হয়ে গেল যে রিপিটেড সাইক্লোনস এবং তার উপরে ভূমিকম্প, আর্থকোয়েক, অবনমন এবং পর্তুগিজদের আক্রমণ। এই আক্রমণে আমরা প্রাচীন সুন্দরবনের সভ্যতাগুলোকে হারিয়ে ফেলেছিলাম। পরের সভ্যতা এবং এই যে পোল্ডারিং এর কথা বললাম, সেটা হচ্ছে ব্রিটিশ যুগের কথা। আচ্ছা, তার মানে স্যার আপনি বলছেন যে সুন্দরবনে ম্যানগ্রোভের থেকে এখন আমাদের লোকালিটিতে ম্যানগ্রোভ অনেক বেটার। মানে আমি কিছু কিছু ম্যানগ্রোভের কথা বলছি, বিশেষ যেমন সুন্দরীর কথা বলছি, চাককেওড়ার কথা বলছি, গোলপাতাও হবে। এবং হবে এই কারণে যে সুন্দরবনের তো এটা বললাম যে যে মুহূর্তে সি লেভেল রাইজ হবে, যে আইল্যান্ড গুলো দূরে ছিল, মানে যেখানে মনুষ্য বসতি নেই, যেগুলো উল্টোনো গামলার মতো ছিল, ফলে স্বাভাবিকভাবেই সেখানে সুন্দরী গাছ হওয়ার কোনো অসুবিধা ছিল না, কারণ বৃষ্টির জল সে পেত। সেগুলোতেও সি লেভেল রাইজের ফলে এখন হাই টাইডের সময় জলের তলায় চলে যাচ্ছে। এটা বাঘেরও সমস্যা হচ্ছে, বন্য প্রাণীরও সমস্যা হচ্ছে, এবং এই ধরনের ম্যানগ্রোভ গুলো যারা হাইপার স্যালিনিটি পছন্দ করে না তাদেরও একটা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এখন যে বনের জমির যে ডিলিমিটেশন হচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন এবং এর প্রভাব আমাদের সুন্দরবনে কিরকম ভাবে পড়ছে? আসলে ব্রিটিশ যুগে যে ফরেস্ট অ্যাক্ট ছিল, সেই ফরেস্ট অ্যাক্ট যেটা সাধারণত 1800-এর দিকের যে অ্যাক্টগুলো, তার পরের দিকের যে অ্যাক্টগুলো, সেখানে সুন্দরবনে যে প্রোটেক্টেড বা রিজার্ভ ফরেস্ট ছিল, সেখানে মানুষের যাতায়াতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। পরবর্তীকালে আমরা 1900-এর পরের দিকে যেগুলো আমরা দেখলাম, সেখানে আমরা কিছু কিছু এলাকায় ভাগ করে দিলাম যে একটা জায়গায় মানুষ যাবে আর একটা জায়গায় সাধারণ মানুষ যেতে পারবে না। 2003 একটা ফরেস্ট অ্যাক্ট হলো। সেই ফরেস্ট অ্যাক্ট একটা রিসেন্ট ফরেস্ট অ্যাক্ট, যেটা সেই ফরেস্ট অ্যাক্টে বলছে যে আমরা সুন্দরবনকে 3টি অংশে ভাগ করি, একটা কোর, আর একটা বাফার, আর একটা ট্রানজিশন জোন। ট্রানজিশন জোন হচ্ছে ফরেস্ট এবং যে হিউম্যান সেটেলমেন্ট, তার একটা ইন্টারফেস এরিয়া, সেখানে যাতায়াত করা যায়, একদম সেটেলড পোর্শনও আছে। আর বাফার জোন, যে জোনটাতে লোকজন যাবে, তার লাইভলিহুডের জন্য যাবে, তাকে অ্যালাউ করা হবে, তার একটা বোট লাইসেন্স আছে, সে বোট লাইসেন্স নিয়ে তাকে ওখানে যেতে হবে। তার লাইভলিহুড মানে মেনলি ওই
মধু সংগ্রহ, হুম, মাছ ধরা, কাঁকড়া ধরা। হুম, 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 এখন তো ফরেস্ট প্রডিউস হিসেবে টিম্বার কালেক্ট করা যায় না, হুম, এগুলোর জন্য যেতে পারবে। হুম, আর কোর এলাকা, যেটা অন্তত 1600 স্কোয়ার কিলোমিটারের মতো একটা এলাকা, সেই এলাকায় এখন যেতে দেওয়া হয় না কাউকে। আচ্ছা, এটা ঠিক আছে, হুম, কিন্তু যেটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এর যে ইমপ্লিমেন্টেশন, হুম, সেই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ধরুন যারা ফিশারম্যান, হুম, যারা মৎস্যজীবী, হুম, যারা গরিব মানুষ, হুম, তারা বিভিন্ন সময়ে সুন্দরবনে যায় হুম, এবং মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ হুম, এগুলোর জন্য যায়। সুন্দরবনের ছোট ছোট নদীর মধ্যে ছোট ছোট নৌকো নিয়ে তাদের যেতে হয়। তাদের ক্ষেত্রে এখন নিয়ম করা হয়েছে, হুম, যেতে পারলে বোট লাইসেন্স নিয়ে যেতে হবে। হুম, দ্বিতীয়ত, তারা কোনো যন্ত্রচালিত নৌকা ব্যবহার করতে পারবে না আচ্ছা, এবং বছরের কয়েক মাস তারা যেতে পারবে না, 2-3 মাস তারা যেতে পারবে না, যখন কিনা ব্রিডিং সিজন আছে, ব্রিডিং সিজন, মাছের পেটে হয়, তখন যেতে পারবে না। আচ্ছা, তাদের কাছ থেকে যে অভিযোগ হুম, সেটাতে হচ্ছে এই যে বোট লাইসেন্স, বিএলসি বলে, বোট লাইসেন্স সার্টিফিকেট, হুম, সেটা তাদের হাতে নেই। আচ্ছা, সেটা যারা খুব অ্যাফ্লুয়েন্ট লোক, যাদের অনেক টাকা পয়সা আছে, হুম, কলকাতার লোক হতে পারে, শহরের লোক হতে পারে, তাদের কাছে আছে হুম, এবং তারাই বোট লাইসেন্স ভাড়া দেয়। এবার সেই ভাড়ার যে টাকা, সে টাকাটা অনেক বেশি। আচ্ছা, ফলে সবসময় যে মৎস্যজীবীরা এই বোট লাইসেন্স সার্টিফিকেট নিয়েই মাছ ধরতে যেতে পারবে এমনটা হয় না। এমনটা হয় না বলে তাদেরকে যখন এনকোয়ারি হয়, ধরা হয়, হুম, যখন কোস্টাল পুলিশ ধরে, কখনো মাছ কেড়ে নেয়, হুম, কখনো নৌকো কেড়ে নেয়, জাল কেড়ে নেয়, হুম, টাকার জরিমানা করে, হুম, তাদেরকে এমন একটি জায়গায় গিয়ে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে, যেখান থেকে তারা সহজে আসতে পারবে না। হুম, এরকম ঘটনা ঘটে। হুম, আর যাদের এই আছে, টাকা পয়সার আছে, তারা এটা করতে পারে। হুম, আর এই যে বোট, যন্ত্রচালিত বোট ব্যবহার করতে পারবে না, তাদের বক্তব্য হচ্ছে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। মানে এতটা দূরে যেতে হয়, ছোট ছোট খাঁড়িগুলোতে যেতে গেলে একটা বড় নদী পেরিয়ে যেতে হয়, হুম, এখন আর পালতোলা নৌকা টৌকা দিয়ে যাওয়া সম্ভব নয়, ফলে আমাকে যন্ত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, তাদের প্রশ্ন হচ্ছে যন্ত্র ব্যবহার করলে পলিউশন হয় এবং শব্দ হয়, এর জন্য যদি বনের বন্য প্রাণীর অসুবিধা হয়, হুম, হুম, তাহলে তো সবচাইতে বেশি অসুবিধা হওয়ার কথা টুরিস্ট লঞ্চগুলোতে, হুম, কারণ ব্যাপক পরিমাণে টুরিস্ট লঞ্চ যায়, আগে শীতকালেই বেশি যেত, প্রচন্ড এখন sound। সময়ও যায়, হুম, এবং তারা অনেক বেশি সোর্স অফ পলিউশন তারা, এবং তারা ডিজে টিজে বাজায়, হ্যান ত্যান ইত্যাদি করে, এইসব করে। হুম, ফলে কেবলমাত্র গরিব মৎস্যজীবীদের জন্য এটা কেন, কেন? এইটা একটা ব্যাপার আর কি। মানে যা করেছেন তারা, তার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রবলেম আছে। বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলে যে আইন টাইনগুলো হয়েছে, সেগুলোর এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশনের এফেক্টিভনেস, তার ক্ষেত্রে একটা সমস্যা আছে। আচ্ছা, আমার একটা কথা মনে হয়, এই লকডাউনের সময় বা তার কিছু পরে বা তার পরবর্তীকালে সময়টাতে বাঘের লোকালিটিতে ঢোকা অনেকটা বেড়ে গেছে। এটা কি আপনি কি মনে করছেন? মানে এটা কি হ্যাঁ। ঠিক বললাম আদৌ? না, একেবারেই ঠিক। লকডাউনের পরে ঠিক, এবং গত বছর 40 বারের অধিক, এই বছর ইতিমধ্যেই বহুবার, এমন হয়েছে প্রতিদিন, হুম, এবং সেটা মূলত কুলতলি ব্লকের আচ্ছা, মইপিঠ, নগেনাবাদ, গুড়গুড়িয়া, হুম, শানকিজাহান, এইসব এলাকার মধ্যে বারবার ঘটছে। এখন অনেকগুলো কারণের মধ্যে যে কারণটা অনেকের কাছেই শোনা যাচ্ছে, সেটা হচ্ছে শীতকালে হুম, বাঘিনী হুম, তার সন্তানকে রক্ষা করার জন্যে হুম, সে জঙ্গল থেকে, তার যে এরিয়া, সেখান থেকে অন্যত্র সরে যেতে চায়। আচ্ছা, এখন সরে গেলে এমন একটি জঙ্গলে যেতে চায় যে জঙ্গলে অন্য কোনো বাঘ নেই, হুম, কিন্তু ওর একটা কনফিউশন হয়। আচ্ছা, মানে ইদানিং এইসব নদীগুলোর তীরে, মানে মাতলার
পশ্চিম তীরে এই কুলতলি ব্লকের এই যে জায়গাগুলো একেবারে সেই ডোঙ্গাজোড়া পর্যন্ত এই জায়গাগুলোয় কিছু ভেজিটেশন মানে ম্যানগ্রোভ সেটা ন্যাচারালি হয়েছে, আর কিছু প্ল্যান্টেশন হয়েছে। এই যে ন্যাচারাল ভেজিটেশন যেটা হয়েছে, মাকড়ি নদী বলে একটি নদী আছে বেনিফেলি জঙ্গলের ঠিক উল্টো দিকে এই কুলতলির এই জায়গাগুলোতে, সেগুলো বেশ ভালো হেলদি একটা ভেজিটেশন হয়েছে ম্যানগ্রোভ, এবং সেইগুলোকে ওরা ভুল করে মনে করে যে এটা ফরেস্ট। ও আচ্ছা আচ্ছা, এটা ফরেস্ট মনে করে ওরা ঢুকে পড়ে। মানে ওরা যে লোকালয়ে আসে এরকম ঘটনা ঘটেনি তা নয়, অতীতে ঘটেছে বহুবার যে লোকালয়ে এসে তারা গরু মেরে নিয়ে গেছে, রাত্রিবেলায় বাছুর নিয়ে গেছে, ধানের জমিতে লুকিয়ে আছে হয়েছে। কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে সেটা যে লোকালয়ে বেরিয়ে দিনের বেলা বেরিয়ে পড়ছে তা নয়, ওই রাত্রিবেলায় তারা থাকছে এবং তারা মনে করছে এটা নিরাপদ জায়গা, আবার পরে আবার চলে যাচ্ছে, এরকম একটা বিষয় আছে। আবার এরকম একটা প্রশ্ন আসে যে ওদের টেরিটরি ছোট হয়ে যাচ্ছে বলে ওরা চলে আসতে বাধ্য হচ্ছে, এরকম একটা ব্যাপার। সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে বলে আমরা খবরে প্রকাশ হয়েছে, আমরা শুনেছি, অথচ আমরা দেখছি যে রিসর্টের পর রিসর্ট গজিয়ে উঠছে। তাহলে কি এটা সুন্দরবনেরই বাঘ না আমাদের বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বাঘ বলে আপনি কি মনে করছেন? এই দুটো বিষয় একটু আলাদা। একটা কথা বলি যে আমাদের রিসেন্ট যে বাঘের যে সংখ্যা আমরা জানি সেটা 101টার মতো বাঘের সংখ্যা। বাঘের সংখ্যা নিরূপণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনেক রকম পদ্ধতি আছে। পাগমার্ক দেখে পদ্ধতি ছিল, এখন তো ক্যামেরা বসিয়ে দেওয়া হয়, এবং একটি বাঘের সঙ্গে আরেকটি বাঘের তো চূড়ান্ত অমিল, তার যে গায়ের যে ডোরা কাটা দাগটা, কোনো একটি বাঘের সাথে আরেকটি বাঘের মিল হবেই না, একদম হবেই না। ফলে এই হিসেবে 101টা বাঘ আছে বলে বলা হচ্ছে ভারতীয়, তার থেকে কিছু বেশি আছে বাংলাদেশে। কিন্তু এটা 2023-এর রিপোর্ট, আবার তো বাঘ শুমারি হবে, সেন্সাস হবে, ফলে বাঘ কম নেই, এটা ভালোই হয়েছে। এবং এটা বলা যাবে না যে এই বাঘেরা অন্য দেশে মানে বাংলাদেশে যাবে আসবে, আটকানো যাবে না। তার কারণ হচ্ছে নদী তো আছে, এবং কোথাও কোথাও নদী অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। এই যে বাঘের জঙ্গল, বাংলাদেশের বাঘের জঙ্গল আর ভারতের বাঘের জঙ্গল, তার মাঝের নদী এতটাই সংকীর্ণ, সংকীর্ণ হোক বা চওড়া নদী হোক, বাঘের কাছে ওটা কোনো ব্যাপারই না। মানে বড় নদী পেরিয়ে যাওয়া বাঘের কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, এই যে বাঘ বেরুলির চর, হ্যাঁ, একটা টুরিস্ট ডেস্টিনেশন নতুন, তো সত্যি কি এখানে বাঘ বেরোয়? বাঘ বেরোয়, হ্যাঁ, মানে একটা দেখুন, কয়েকদিন ধরে প্রায় 4-5 দিন ধরে আমরা দেখছি পীরখালির কাছে একটি জায়গায়, আমরা বহুবার গেছি, আমি বাঘ দেখিনি, কিন্তু অনেকেই বাঘ দেখেছেন এবং অনেকে জানেন, বিশেষ করে মৎস্যজীবীরা তো জানেন যে ঠিক কোথায় কিরকম বাঘ আছে, এবং এমনকি এক একটা বাঘের তারা নামও দিয়ে দেয়। যেমন কুমিরমারি, যেটা গোসাবার কুমিরমারি, তার উল্টো দিকের মরিচঝাপির যে জঙ্গলটা, সেই এলাকার যে ছোট ছোট খাঁড়ি আছে, কোন বাঘটি কোথায় থাকে, যেমন কুমির মানে সল্ট ওয়াটার যে ক্রোকোডাইল, কোন খাঁড়িতে কোন কুমিরটা থাকে, এটা কিন্তু মৎস্যজীবীরা খুব ভালো করে জানে। এমনকি কুমির শুমারি যদি করা হয় তাহলে ওদের সাহায্য নিতে হবে, ওরা যারা রেগুলার জঙ্গলে ঢোকে। তা কি যেন কথাটা বলছিলাম, এই একটি নতুন টুরিস্ট ডেস্টিনেশন হয়েছে বাঘ বেরুলির চর, এইগুলো একটু সমস্যা। এটা আজমলমারি যে দ্বীপ আছে এবং যেটা বাঘের জঙ্গল, যেহেতু বাঘ দেখতে পারা যাবে বলে এই দিকে আজমলমারি দ্বীপ সংলগ্ন একটি জায়গায় এরকম টুরিস্ট ডেস্টিনেশন করা হয়েছে যাতে বাঘ দেখতে যাতে পাওয়া যায়। সমস্যা হচ্ছে মানে এটা তো একটা ডিস্টারবেন্স, এটা একটা বড় ডিস্টারবেন্স। বাঘ পছন্দ করে না যে এরকম প্রচুর লোকজন যাবে টাবে ইত্যাদি, এগুলো বাঘ পছন্দ করে না, তাদের শান্তি নষ্ট হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদেরও কিছু ত্রুটি আছে। আমাদের ত্রুটিটা এই যে আমি সুন্দরবনের অনেক হোমস্টের লোকজনদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে অনেকে বলেছেন যে আমি সুন্দরবনের ভিলেজের মধ্যে পাখিরালয়ে
কি সোনারগাঁওতে মাটির তৈরি খড়ের ছাওয়ায় সুন্দর আমি হোমস্টে করেছি, গাঁয়ের বাড়ি নাম দিয়েছি। সেখানে আমার পুকুরের মাছ খাওয়াবো, নদীর মাছ খাওয়াবো, আমার সবজি খাওয়াবো, যে পদগুলো গ্রামের মানুষরা খায় সেগুলো খাওয়াবো, আমাদের গান শোনাবো। এটাকে আমরা ইকো ট্যুরিজম বলি, যে আমি বাইরের থেকে কিচ্ছু নিয়ে যাব না আর কিচ্ছু ফেলে আসবো না। আমি যেখানে যাব তাদের খাদ্য, তাদের পানীয়, তাদের সংস্কৃতি এটা উপভোগ করব, এনজয় করব। অত্যন্ত দুঃখের সঙ্গে সোনারগাঁও রতন জানা আমাকে বললেন, আমার এ হোমস্টে চলেনি, আমাকে বাধ্য হয়ে ওটা সুন্দরবন বেকনস করতে হলো। এবং তাতে ওই খড়ের ছাউনি আছে বটে, কিন্তু তাতে এমন কিছু কিছু ব্যবস্থা করতে হলো শহুরে মানুষরা যেটা শহরে পায়। আচ্ছা। এবং এবং এক্ষেত্রে বন্য প্রাণী আইন বা ফরেস্ট অ্যাক্ট 2003 পর যা যা এসেছে সেগুলো একেবারেই ভায়োলেট করে। এবং যারা হচ্ছে কিনা এই কর্পোরেট হাউস, যারা সেখানে বড় বড় রিসোর্ট করবেন, আপনি দেখবেন যদি সজনেখালির উল্টো দিকের সোনারগাঁও, দুলকি, দয়াপুর এখানে যান, তাহলে সে প্রাসাদোপম এগুলো তৈরি করা হয়েছে। এবং এগুলো যত আইনের কড়াকড়ি, সেটা কিন্তু অথচ আমাদের গভর্নমেন্টের মিষ্টি যে প্রজেক্ট আছে, এই মিষ্টি প্রজেক্টটা হচ্ছে ম্যানগ্রোভ যে রেস্টোরেশন প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের মাল্টি ক্রোর প্রজেক্ট সুন্দরবনে আছে। তাতে পরিষ্কার বলা হচ্ছে যে আমরা লোকাল লাইভলিহুডটাকে এনরিচ করার জন্য এই প্রজেক্ট করব। তারাই ওখানে ইকো ট্যুরিজম করবে, তারাই লোকাল লোকরা ওখানে করবে, গাছ লাগাবে, তার মনিটরিং করবে। কাজটা কিন্তু উল্টো হচ্ছে, মানে এই লাইভলিহুড শ্রিঙ্কেজ হচ্ছে, গরিব মানুষদের ক্ষেত্রে আইন কানুন হচ্ছে, এবং এই কর্পোরেট হাউস বা বড় বড় যে রিসর্ট গুলো তৈরি হচ্ছে এই সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক লিনিয়েন্স দেওয়া হচ্ছে, অনেক লিবারেল, এবং তার মধ্যে অনেক বেশি পলিটিক্যাল ব্যাপার আছে। আচ্ছা, এই আমরা যে শুনি কামট বা মকর, এই প্রাণীদের নাম কেমন আছে, এই সম্বন্ধে আপনি কি বলেন? আমার ধারণা, আমি যেহেতু 80s এর দিক থেকে ওখানে যেতাম, কামট ছোট ছোট হাঙরের মতো দেখতে, হাঙরেরই ছোট, সেগুলো মানুষ খায়, কিন্তু সেগুলো ধরে। আচ্ছা, মানুষ খায় ওগুলো, ওটা মাছ। এবং ওগুলো ধরে সাগরদ্বীপের যদি কপিল মুনির যে মন্দির, যে মেলা আছে, তার থেকে যদি পশ্চিম দিকে বেগুয়াখালীর দিকে যাওয়া যায়, প্রতি বছর শীতে, একসময় জম্বুদ্বীপেও ছিল, এখন তো জম্বুদ্বীপে ঢুকতে দেয় না, তাহলে সেখানে কিন্তু একটা দড়ি দিয়ে হাজারে হাজারে কামড় ঝুলিয়ে রাখা হতো, ওটা রোদে শুকানো হতো শীতকালে, কামড় শুকানো হতো। এখন ওগুলো খাওয়া যায়, এগুলো তো মানুষের খাদ্য। আবার এই কামড় সে যখন জলে আছে, সে তো আসলে এক ধরনের শার্ক, এটা সুন্দরবনের শার্ক। সেগুলো যারা জলে সর্বক্ষণ রাত্রিবেলায়, এমনকি অনেক রাত্রি পর্যন্ত 4 দিন 5 দিন ধরে মহিলারা ছোট ডিঙ্গি নিয়ে যখন মাছ ধরে, তখন কিন্তু এই যে কামট, সে কিন্তু আক্রমণ করে। এবং আক্রমণ করলে প্রথমে বোঝা যায় না, পরে হয়তো দেখা গেল আঙুলগুলো নেই, বা হয়তো পায়ের কোনো অংশ নেই, পরে বোঝা যায়। প্রথম এত ধারালো তাদের দাঁত আর কি, এটা বোঝা যায় না। মানে কুমিরের থেকেও সাংঘাতিক, তবে ছোট। তবে কিনা এখন কামটের যে আক্রমণ, সেই আক্রমণ আমি খুব কম শুনতে পাই। আচ্ছা। এবং কামট এখন আর এমন করে ধরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ হয়েছে, যেহেতু কামট অনেক সংখ্যায় কমে গেছে, ফলে বিধিনিষেধ হয়েছে, ফলে কামটের আক্রমণও অনেক কমে গেছে। কিছুটা তো সচেতন সাধারণ মানুষও হয়েছে, ফলে এটা একটু কম এখন, আমার ধারণা আর কি, আমি যতটুকু জানি। আচ্ছা দাদা, বাংলার উত্তর দিকের পাহাড়ে এবারে নজিরবিহীন ধস নেমেছে, এ ব্যাপারে আপনার কি মতামত? সামগ্রিকভাবে আমি হিমালয়ের কথাই বলবো। তার মধ্যে বাংলার কথা যখন এলো, সমস্যাটা একই রকম বলে আমি বলি। সেটা হচ্ছে পুরোটাই হিমালয় পার্বত্য অঞ্চল, 2500 কিলোমিটার দীর্ঘ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দার্জিলিং পাহাড়ি এলাকা, সেটাও হিমালয়ের অংশ। আমরা হিমালয়কে
নদীকে, হুম। জলাশয়কে হুম। অত্যন্ত বেশি শাসন করছি। কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। এর ফলে যেটা হচ্ছে, খানিকটা ট্যুরিজমের জন্যে, হুম। খানিকটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নিরাপত্তার কথা বলে, মানে হুম। যেটাকে আমরা ডিফেন্স বলি, হুম। 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 যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, হুম। এই কথা বলে হুম। দেশে যে নিয়মগুলো আছে, আইনগুলো আছে, হুম। বন সংরক্ষণ যে আইন আছে, হুম। এবং আদিবাসীদের বনের ওপরে যে অধিকারের যে আইন আছে, হুম। সে আইনগুলোকে আমরা হুম। মানে বলতে চাইছি আমাদের সরকার, হুম। হুম। তারা অমান্য করছেন। আচ্ছা। তিস্তার ওপরে 20টারও বেশি বাঁধ, জলবিদ্যুৎ কেন্দ্র, হুম। এগুলো তৈরি করা হচ্ছে। হুম। তিস্তা আসছে সিকিম থেকে, হুম। এবং সেই সিকিমে জলবিদ্যুৎ কেন্দ্র হুম। তৈরি করা হয়েছে। হুম। হুম। নদীকে আমরা বাঁধ দিয়ে অবরুদ্ধ করেছি, এবং পর্যটনের জন্যে হুম। আমরা উত্তরবঙ্গে দীর্ঘ হুম। সড়ক পথ, সেই সড়ক পথ তৈরি করছি, সড়ক পথকে চওড়া করছি, হুম। এমনকি টানেল তৈরি করছি। হুম। আমাদের ওই সব এলাকাগুলো, হিমালয়ের ওই এলাকা, প্রথম কথা, হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত, এটাকে বলা হয় ইয়াংগেস্ট ফোল্ড মাউন্টেন অফ দ্য ওয়ার্ল্ড। মানে তার জন্ম খুব কম বছর হয়েছে, মানে 3 কোটি বছরের মতো, যেখানে আরাবল্লীর প্রায় 100 কোটির কাছাকাছি বয়স। এর যে উত্থান পর্ব হিমালয়ের, সেটা এখনো শেষ হয়নি। আর যে মাটি বা যে পাথর দিয়ে ওই এলাকাগুলো তৈরি, মূলত ওইগুলো হচ্ছে ফিলাইটস দিয়ে তৈরি। আচ্ছা। স্লেটস, ফিলাইটস, কোনো কোনো জায়গায় ডলোমাইটস, ভুটানের এলাকা ডলোমাইটস দিয়ে তৈরি। এর মধ্যে ফিলাইটস এবং স্লেটস রূপান্তরিত শিলা, যেটাকে মেটামরফিক রক বলি, কিন্তু খুবই ভঙ্গুর। জেনারেলি রূপান্তরিত শিলা খুব শক্ত হয়, যেমন মার্বেল, কোয়ার্টজাইট, কিন্তু ফিলাইট এবং স্লেটস কিন্তু ভঙ্গুর। আর ডলোমাইট তো পাললিক শিলা। এইরকম শিলাগঠিত অঞ্চলের মধ্যে আবার রয়েছে অত্যন্ত শক্তিশালী কতগুলো ফল্ট লাইন মানে ফাটল, যেটা শিলাস্তরের মধ্যে গভীর ফাটল, এবং এই ফাটল জুড়ে কিন্তু ভূমির উত্থান পতন হয়। 2টো প্লেট, যেটা সবসময় আপনি দেখবেন, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, সেই প্লেটের সীমান্তবর্তী এলাকায় এই এলাকাগুলো, এবং 2টো প্লেটের মধ্যে ক্রমাগত সংঘর্ষ হচ্ছে। সেই সংঘর্ষ প্রতি বছর হচ্ছে, কিন্তু যেহেতু শক্ত প্লেট, সেই জন্য প্লেটগুলো আটকে থাকে, হয়তো কয়েক বছর অন্তর অন্তর স্লিপ করে যায়। এই যে স্লিপ করে যাচ্ছে, এরপর আর ভয়ঙ্কর ঘটনা ঘটে, ভূমিকম্প হয়, ভাঙচুর হয়। এই রকম একটা অত্যন্ত সেন্সিটিভ জোন, সেই সেন্সিটিভ জোনে আমরা এমন নির্মাণ কার্য করছি, নদীতে বাঁধ দিচ্ছি, ডিনামাইট ব্লাস্টিং করছি, এবং আমরা যতটুকু প্রোটেকশন দিতে পারতাম অরণ্য দিয়ে, সেই অরণ্যকে আমরা নষ্ট করছি। আচ্ছা দাদা, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করি, ভুটানে কি ব্যাপক বনধ্বংস চলছে, নষ্ট করা হচ্ছে? এরকম কথা শোনা যাচ্ছে যে ভুটান থেকে যে নদীর জল আসছে, তাতে প্রচুর পরিমাণ কাঠ ভেসে এসেছে। ভুটানের একমাত্র যে রোজগার, সেটা হচ্ছে ট্যুরিজম, রাইট। তবে ভুটান সম্পর্কে আমি যতটুকু জানি, যে তারা এনভায়রনমেন্টাল পলিউশনটাকে খুব রেস্ট্রিক্ট করে, ফলে এই বিষয়ে আমি খুব ভালো করে খোঁজ না নিয়ে বলতে পারবো না যে এই কাঠগুলো ঠিক ভুটান থেকে এসেছে কিনা। আচ্ছা, তাহলে সেখানে যদি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়, তাহলে তার থেকে আমাদের বাংলার বনাঞ্চল কি ক্ষতিগ্রস্ত হতে পারে? নদী জলবিদ্যুৎ তৈরি করতে গেলে আমরা নদীর প্রবাহকে অবরুদ্ধ করব, এবং অবরুদ্ধ করতে গেলে নদীর জল জমবে। বর্ষাকালে এই বছর এরকম মাঝে মধ্যে এটা হতেই পারে যে নর্মাল যে রেনফল হয়, তার থেকে অনেকটা বেশি রেনফল হয়েছে আমাদের হিমালয়ান রিজিয়নে, বিশেষ করে সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন হিমালয়। রেনফল বেশি হলে কি হয়, তাহলে আমাদের জল খুলে দিতে হবে, আর না হলে ওই যে বাঁধ দিয়েছি আমরা, এত হাজার কোটি টাকা দিয়ে, শত কোটি টাকা দিয়ে বাঁধ দিয়েছি, বাঁধ ভেঙে যাবে। বাঁধ ভেঙেও গেছে কিছু জায়গায়, আচ্ছা,
এবং খুলে দিলে যে বিপুল পরিমাণ জলটা আসবে, আপনি জানেন 2023-এ সেই জলের জন্য আর্মি বেশ ভেসে চলে এসেছিল এবং কয়েক কিলোমিটার দূরে প্রায় 25 জন আর্মির দেহ পাওয়া গেছিল। ফলে একদিকে তো একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং সেখানে এক্সট্রিম ওয়েদার হচ্ছে, কোনো বছর বৃষ্টিপাত কম হচ্ছে, কোনো বছর এক্সেসিভ বৃষ্টিপাত হচ্ছে, তার উপরে হিউম্যান অ্যাক্টিভিটি। ফলে আমাদের এগুলো পুরোটাই অত্যন্ত সতর্কভাবে থাকার কথা ছিল, সেটা আমরা নেই বলে শুধু আমাদের বেঙ্গলের হিমালয় নয়, ভারতের হিমালয় সর্বত্র একই চিত্র। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড়ে ম্যানগ্রোভ তৈরি করবেন, এটা কি বাস্তবে সম্ভব? পাহাড়ে যে ফরেস্ট আছে, ফরেস্ট কভার আছে, সেই ফরেস্ট কভারটাকে রক্ষা করলেই ভালো এবং ওই টাইপের ফরেস্টের জেনারেশন যদি হয় তাহলে ভালো। তার কারণ ম্যানগ্রোভ পাহাড়ের উপযুক্ত নয়। ম্যানগ্রোভ হচ্ছে একটা টাইডাল, ইন্টারটাইডাল জোনে জন্মায়, একদমই। ফলে ম্যানগ্রোভটা পাহাড়ে হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, বাংলার বন এবং বন্যপ্রাণী যে সমস্ত আইন আছে, এই সংলগ্ন যে সমস্ত আইন আছে, আপনার কি মনে হয় এতে কিছু খামতিও রয়েছে? আমাদের আইনের কোনো অসুবিধে নেই। আমাদের আইন যা আছে, আমার ধারণা সেই আইনগুলো ঠিক আছে। কিন্তু একটা উদাহরণ দিলে আপনি দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট বলে একটা ব্যাপার আছে। সেই অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে সব সময়ই বলা হচ্ছে যে ডিফেন্সের কারণে, সিকিউরিটির কারণে আমাকে এই কনস্ট্রাকশন করতে হবে। এবং কোনো সময়ে বিচারপতিদের রায় তো সবসময় একরকম হয় না। এখন যেমন বিচারপতিরা ওগুলোকে পাশ করিয়ে দিচ্ছে, ফলে আইন আমার শক্তপোক্ত আছে কিন্তু আইন ভায়োলেটেড হচ্ছে। আচ্ছা, এবং এই সবসময় সিকিউরিটির কথা বলেই এটা করা হচ্ছে, যে সিকিউরিটির জন্য এটা করতে হবে। ফলে এই কারণে আমি ফরেস্টও নষ্ট করব, আমি এনভায়রনমেন্ট নষ্ট করব, আমি কনস্ট্রাকশন করব। আসলে কিন্তু যারা খুব শক্তিশালী আমাদের দেশে, যাদের বিপুল অর্থ, তাদের স্বার্থেই এগুলো হচ্ছে আর কি। অনেক কিছু জানতে পারলাম আমাদের শ্রদ্ধেয় কানাইলাল দাসের কাছ থেকে। আজকের আলোচনা আমাদেরকে অন্তত এইভাবে সমৃদ্ধ করুক যেন আমরা প্রত্যেকেই বন এবং বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষভাবে নজর দিই। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ করছি।